বঙ্গবন্ধুর ৯৬তম জন্মবার্ষিকীতে টুঙ্গিপাড়ায় সমাধিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, ফুল দিলেন জাতির জনকের প্রতিকৃতিতেও। যে অশুভ শক্তি ৭১-এ পরাজিত হয়েছিল তারাই ৭৫-এর সপরিবারে নির্মমভাবে হত্যা করেছে জাতির জনককে। টুঙ্গিপাড়ায় শিশু সমাবেশে প্রধানমন্ত্রী। জাতীয় শিশু দিবসে দেশের বিভিন্ন স্থানে বর্ণাঢ্য র্যালি, মনোমুগ্ধকর নানা আয়োজন। অর্থ চুরির ঘটনা উদ্ঘাটন করাই হবে প্রথম কাজ, দেশে ফিরে বললেন নতুন গভর্নর। বাংলাদেশ ব্যাংকের আর্থিক নিরাপত্তা জোরদারে কার্যকর সাইবার নীতিমালার তাগিদ বিশেষজ্ঞদের। এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের অনুরোধের পরও পাঠ্য তালিকায় অতিরিক্ত বই রেখেছে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান। অনুমোদনহীন বই না পড়ানোর পরামর্শ সংশ্লিষ্টদের। সময় সংবাদের সঙ্গে আছে আমি রঞ্জন শুভ্র। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মবার্ষিকীতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 10:30টার কিছু আগে প্রথমে রাষ্ট্রপতি ও তার পরপরই প্রধানমন্ত্রী ফুল দেন। শ্রদ্ধা জানানোর পর তারা বেশ কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় কোরআন তিলাওয়াত ও দোয়া অনুষ্ঠিত হয়। এরপর দলের সভাপতি হিসেবে শেখ হাসিনার সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সহ দলের সিনিয়র নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধুর সমাধিতে। এ সময় বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কয়েকজন মন্ত্রী উপস্থিত ছিলেন। তাদের শ্রদ্ধা জানানোর পর দলের সর্বস্তরের নেতাকর্মীরা একে একে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বাতাসে ফেরে খুশি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মবার্ষিকীতে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 7টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে ফুল দেন শেখ হাসিনা। পরে আওয়ামী লীগ দলীয় সভানেত্রীর পক্ষ থেকে ফুল দেন তিনি। এ সময় বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও আওয়ামী লীগের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। পরে দলের সর্বস্তরের নেতাকর্মীরা একে একে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন। এদিকে রাজধানীর মতো সারা দেশেও পালন করা হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০১৬। দিনটি উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে র্যালি, আলোচনা সভা সহ শিশুদের জন্য নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বিউগলের সুরের সাথে পুলিশের একটি চৌকস দলের জাতির জনকের প্রতি সালাম প্রদর্শনের মধ্য দিয়ে চট্টগ্রামে শুরু হয় জাতীয় শিশু দিবসের আনুষ্ঠানিকতা। এরপর বিভাগীয় কমিশনারের নেতৃত্বে একে একে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা। পরে মুক্তিযোদ্ধা সংগঠন সহ সর্বস্তরের সাধারণ মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সিলেটের বিভিন্ন স্থান থেকে র্যালি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা। পরে জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতাকর্মীরাও। ব্রাহ্মণবাড়িয়ায় সকালে শহরের কুদ্দুস পৌর মঞ্চ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌরমুক্ত মঞ্চ ময়দানে এসে শেষ হয়। রাজশাহীতে বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলা চত্বরে বেলুন উড়িয়ে দিনের কার্যক্রম উদ্বোধন করেন উপাচার্য ডক্টর মোহাম্মদ মিজানুদ্দিন। এরপর স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা বের করা হয়। পাশাপাশি কেক কেটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন করে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। সকালে খুলনায় বাংলাদেশ বেতার কার্যালয়ে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। পরে কার্যালয় চত্বরে শিশুদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া চাঁদপুর, পটুয়াখালী, নেত্রকোনা, মেহেরপুর সহ দেশব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হচ্ছে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০১৬। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। শ্রদ্ধায় ভালোবাসায় তিনি বাঙালি জাতির কাছে বঙ্গবন্ধু নামেই অধিক পরিচিত। বাঙালির হাজার বছরের স্বাধীনতার আকাঙ্ক্ষা পূর্ণতা পেয়েছিল তার হাত ধরেই। তিনি আর কেউ নন, বাঙালির মুক্তির অবিসংবাদিত নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
হাজার বছরের শ্রেষ্ঠ এই বাঙালির ৯৬তম জন্মবার্ষিকী আজ। বিশিষ্টজনদের মতে বঙ্গবন্ধু ছিলেন এমন এক নেতা যিনি একদিকে বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে সকল ধর্মের বর্ণের মানুষকে বেঁধেছেন এক সুতোয়, এনেছেন জাতির গৌরবোজ্জ্বল স্বাধীনতা। আরো জানাচ্ছেন তাহসিনা জেসি। শেখ মুজিব শুধু একটি নামই নয়, যেন একটি জাতির প্রতিচ্ছবি। তিনি ছিলেন স্বাধীন বাংলার রূপকার। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাবা শেখ লুৎফর রহমান ও মা সায়রা খাতুনের ঘরে জন্ম নেন মহান এই নেতা। স্কুল জীবন থেকেই রাজনীতিতে জড়িয়ে পড়া বাঙালির অবিসংবাদী এই নেতা ১৯৪৮ সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও শেরে বাংলা একে ফজলুল হকের সান্নিধ্যে গঠন করেন ছাত্রলীগ। ১৯৬৬ সালে লাহোরে ৬ দফা দাবি পেশ করে সকলে নজর কাড়েন শেখ মুজিবুর রহমান। ভাষা আন্দোলন, ৬ দফা সহ স্বাধীনতা আন্দোলনের জন্য বহুবার কারাবরণ করতে হয়েছে এ মহান নেতাকে। ১৯৭১-এর ৭ই মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দানে তারই বজ্রকণ্ঠের আহ্বানে লাখো বাঙালি ঝাঁপিয়ে পড়েছিল মুক্তির সংগ্রামে। ৩০ লক্ষ শহীদের আত্মহুতিতে রক্তে ভেজা স্বাধীন বাংলাদেশে উড়েছিল গর্বের লাল সবুজ পতাকা। বঙ্গবন্ধু একেবারে বিশিষ্টজনদের মতে বঙ্গবন্ধুর নেতৃত্ব ঐক্যবদ্ধ করেছিল সকল মানুষকে অভিন্ন দাবিতে, উদ্বুদ্ধ করেছিল অসাম্প্রদায়িক চেতনায়। যতগুলি ধর্ম বর্ণ বিভাজন বাংলাদেশে আছে সবার সঙ্গে তিনি একটা আন্তরিকতা বজায় রেখেছেন। ইতিহাস থেকে সত্যগুলি জ্ঞানগুলি অর্জন করে নিজের জীবনে সেগুলি প্রয়োগ করে, এই কাজটা কিন্তু নিরন্তর করেছেন। রাজনৈতিক নেতাদের সংস্পর্শে এসে রাজনৈতিক দক্ষতা অর্জন, তরুণ রাজনৈতিক নেতা হিসেবে আবির্ভূত হলেন ৪০-এর দশকে। ষড়যন্ত্রকারীরা যে লক্ষ্য নিয়ে বঙ্গবন্ধুকে হত্যা করেছিলেন তা সফল হয়নি বলেও মনে করেন এই বিশিষ্টজনেরা। এই হত্যার ফলে বাংলাদেশ অনেকটা পিছিয়ে গেছে। এখনো আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশের স্বপ্ন পুরোপুরি সফল হয়নি। ইতিহাস বিকৃতির যারা নায়ক ছিলেন তাদের কারণে একটা প্রজন্ম বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারেনি, কিন্তু সেই অবস্থা থেকে আমরা পরিত্রাণ পেয়েছি বহু আগে। দেশ স্বাধীন হবার পর ১৯৭২-এর ১০ই জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্তি লাভ করে স্বদেশে ফেরেন বঙ্গবন্ধু। মনোনিবেশ করেন দেশ পুনর্গঠনে। কিন্তু ১৯৭৫-এর ১৫ই আগস্ট ধানমন্ডির ৩২ নম্বরে নিজ বাড়িতে ঘাতকদের হাতে সপরিবারে নিহত হন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাহসিনা জেসি, সময় সংবাদ, ঢাকা। মুক্তিযুদ্ধে সঠিক ইতিহাস সমুন্নত রাখতে হলে সবার আগে জানাতে হবে শিশুদের, এক প্রজন্মের পর আরেক প্রজন্মকে। আজ জাতীয় শিশু দিবসে এমনটাই অভিমত বিশিষ্টজনদের। পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংসতা প্রতিরোধ করে কিভাবে এলো লাল সবুজের পতাকা, সেই ইতিহাস জানাতে হবে কোমলমতি শিশুদের। তেমনি এক উদ্যোগ নিয়েছে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা প্রশাসন। ওবায়দুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত হেদায়েতুল ইসলাম বাবুর প্রতিবেদনে। একটা ঐতিহাসিক স্থান যেখানে বিভিন্ন স্কুলের শিশুরা দাঁড়িয়ে লাল সবুজের পতাকা হাতে, মাঝখানে মুক্তিযোদ্ধা শামসুল আলম। গাইবান্ধা জেলার শিশুদের সামনে তুলে ধরছেন ৭১-এর সেই উত্তাল দিনগুলোর কথা। মুক্তিযোদ্ধাদের সাথে ঘুরে ঘুরে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বিভিন্ন স্থান দেখার পাশাপাশি দুঃখ, বেদনা আর আনন্দ মিশ্রিত গল্পে একাকার শিশুরা। নিশ্চিত মৃত্যু জেনেও অস্ত্র হাতে দফায় দফায় পাক বাহিনীকে মোকাবেলা করার দুঃসাহসী এক একটি অভিযানের বর্ণনা শুনে রীতিমতো হতবাক। একজন মুক্তিযোদ্ধার কাছ থেকে শুনলাম যে তারা কিভাবে কি কষ্টদায়ক ভাবে তারা মুক্তিযুদ্ধ করেছিলেন এবং পাকিস্তানি হানাদার বাহিনী যে এতটা নির্মম হতে পারে সেটা আমরা কখনো ভাবতে পারিনি। তারা কিভাবে এ দেশকে স্বাধীন করার জন্য ঝাঁপিয়ে পড়েছে, যুদ্ধ করেছে, এগুলো আমরা জানতাম না। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি ঠেকাতে এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতেই এমন আয়োজন বলে জানালেন আয়োজকরা। আমরা যদি এই শিশুদেরকে মুক্তিযুদ্ধের ইতিহাসটি, প্রকৃত ইতিহাস জানাতে পারি, তাহলে এই নতুন প্রজন্ম কখনোই বিভ্রান্ত হবে না। মুক্তিযোদ্ধারা বেঁচে থাকতেই নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা সম্ভব বলে মনে করেন এই মুক্তিযোদ্ধা। এই ইতিহাস ধরে রাখার জন্য আমাদের সমাজ সময় এই সমস্ত প্রোগ্রাম করতে হবে, পদক্ষেপ নিতে হবে এবং অনুষ্ঠানের আয়োজন করতে হবে, তবেই আমাদের স্বাধীনতার সঠিক জানবে এবং পূর্ণতা আসবে। ৭১-এর মুক্তিযুদ্ধে ব্রহ্মপুত্র বেষ্টিত ফুলছড়ি উপজেলায় শক্তিশালী ঘাঁটি গড়ে তোলে পাকিস্তানি হানাদার বাহিনী। মার্চে স্বাধীনতার ঘোষণার পরপরই বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ নিয়ে সংগঠিত হয়ে মুক্তিযোদ্ধারা প্রতিরোধ গড়ে তুললে পাক বাহিনী পিছু হটতে বাধ্য হয়। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ফজলে কবির। ভোরে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।
পরে তিনি সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী এই দুঃসময়ে তার প্রতি যে আস্থা রেখেছেন এবং দায়িত্ব দিয়েছেন তা তিনি নিষ্ঠার সাথে পালন করবেন। তবে বাংলাদেশ ব্যাংকে অর্থ চুরির ঘটনায় যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে তা তদন্ত করে খুঁজে বের করা হবে তার প্রথম ও প্রধান কাজ। পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশ ব্যাংক যেন এ ধরনের কোনো পরিস্থিতির মুখোমুখি না হয় সেদিকেও সচেষ্ট থাকবেন তিনি। সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী যে আস্থা রেখে আমাকে দায়িত্ব দিয়েছেন, এই গুরুত্বপূর্ণ দায়িত্ব, এই দায়িত্ব আমি প্রতিপালন করার জন্য আমি এটা সর্বাত্মক চেষ্টা করব। প্রথম মিশন তো আপনারা জানেন, এখন যেটা যে বিষয়টি এখন আছে, সম্প্রতি যে বিষয়টি আছে সেই বিষয়টি আপনারা দেখবেন ধীরে ধীরে তদন্ত কমিশন হয়েছে, এই তদন্ত কমিশনের রিপোর্ট আসবে। ইতিমধ্যে এর যে বিষয়টি হয়ে গেছে, যে বিপর্যয়টি হয়ে গেছে, সেটা কোনো ড্যামেজ রিপেয়ার করার দরকার আছে কিনা এবং এটা যেন কোনো পুনরাবৃত্তি না হয় কখনো, সেই বিষয়ে আমরা সবাই বাংলাদেশ ব্যাংকের সচেতন থাকবো, সবাই চেষ্টা করব। না, রিজার্ভ ব্যাংকের সাথে আমাদের ইউএসএতে আমার কোনো কথা হয়নি। আমি তো জেনে একদিন পূর্বেই আমি চলে আসছি। বাংলাদেশ ব্যাংকের সাইবার নিরাপত্তা জোরদার করতে অর্থ বরাদ্দ বাড়ানোর পাশাপাশি ব্যাংকিং খাত ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য যুগোপযোগী সাইবার নীতিমালা প্রয়োজন। এর সাথে ধরে রাখতে হবে অর্থনীতির বর্তমান স্থিতিশীল অবস্থা। সম্প্রতি রিজার্ভ থেকে অর্থ হ্যাকিংয়ের ঘটনার পর দায়িত্ব পাওয়া নতুন গভর্নরকে এসব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করার তাগিদ দেন অর্থনীতিবিদরা। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির প্রায় 1 মাস পর চলতি মাসের প্রথম সপ্তাহে জানাজানি হয় ঘটনাটি। এরপর নানা আলোচনা সমালোচনার পর গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক গভর্নর পদত্যাগ করেন। পরদিন বিকেলেই সাবেক অর্থ সচিব ফজলে কবিরকে গভর্নর নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি হয়। নতুন গভর্নরের সামনে বড় চ্যালেঞ্জ বিদ্যমান মুদ্রানীতির আলোকে উন্নয়নশীল অর্থনীতির স্থিতিশীলতা ধরে রাখা, এমনটাই মনে করছেন অর্থনীতিবিদরা। স্টেবল লেভেলের একটা রিজার্ভ আছে এবং বর্তমান মুদ্রানীতি আপনার অর্থনীতির যে বিভিন্ন খাতের যে চাহিদা সেটাকে বিবেচনায় নিয়ে এবং বৈশ্বিক যে বাস্তবতা সেটাকে বিবেচনায় নিয়েই প্রণয়ন করা হয়েছে। নতুন যে গভর্নর আসতেছেন ওনাকে এই যে পলিসির স্টেবিলিটি বা স্থিতি সেটাকে বজায় রাখতে হবে। পাশাপাশি আগামীতে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না হয় সেজন্য সাইবার ঝুঁকি মোকাবেলায় সক্ষমতা বাড়ানোর দিকে বাড়তি নজরের তাগিদ দিলেন তারা। হ্যাকাররা ভবিষ্যতে প্রযুক্তি বর্তমানে ব্যবহার করছেন। এই ক্ষেত্রে আমাদের ফায়ারওয়ালটি যদি গতকালের ফায়ারওয়াল যদি আজকে ব্যবহার করি তাহলে এই ভবিষ্যতের প্রযুক্তি গতকালের প্রযুক্তি দিয়ে হ্যান্ডেল করা ডিফিকাল্ট। এক্ষেত্রে যেটি আসবে সেটি হলো বাড়তি একটি বাজেট দরকার হবে এবং বাজেটটি বেশ বড়, হয়তো অ্যামাউন্ট এখন থেকে প্রতি বছর হয়তো এই সাইবার নিরাপত্তার জন্য কেন্দ্রীয় ব্যাংকের হয়তো রাখতে হবে। আর উন্নয়ন সহযোগী দেশ ও প্রতিষ্ঠানের আস্থা ধরে রাখতে কেন্দ্রীয় ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠানের সুরক্ষায় উপযুক্ত সাইবার নীতিমালা করার বিষয়েও জোর দেন তারা। সেন্ট্রাল ব্যাংকের যে রিজার্ভ সেখানে যখন আপনার আচর পড়ে তখন বহির্বিশ্বে আমাদের যারা পার্টনার আছে তারা একটুখানি ল্যাক অফ কনফিডেন্সে ভুগতে পারে যদি আমরা না শো করতে পারি যে আমাদের ক্যাপাসিটি তৈরি হয়েছে এবং আমরা যথেষ্ট সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি, ভবিষ্যতে এমনটি ঘটবে না। যেটি দরকার দীর্ঘমেয়াদে সেটি হলো সামগ্রিকভাবেই আর্থিক খাত এবং ব্যাংকিং খাতে যারা কিনা এই বিভিন্ন ধরনের লেনদেনের সাথে জড়িত তাদের জন্য একটি সাইবার নীতিমালা প্রয়োজন। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যাংকিং খাতে জড়িতদের অর্থ লেনদেনের ক্ষেত্রে আরও দক্ষতার পরিচয় দেওয়া প্রয়োজন বলে মনে করেন অর্থনীতিবিদরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, নীলফামারীর সৈয়দপুরে ৪৪ বছরেও শেষ করা যায়নি স্বাধীনতা স্মৃতিস্তম্ভের কাজ, মুক্তিযোদ্ধা ও স্থানীয়দের মাঝে ক্ষোভ। এবং রংপুরে জমে উঠেছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণা, ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। বরগুনার ৫ উপজেলায় চলছে ক্লান্তিহীন গণসংযোগ। ২০১৬ সাল থেকে যেন কোনো শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের অতিরিক্ত বই না পড়ান এমন অনুরোধ জানিয়ে চিঠি দেওয়ার পরেও দেশের প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানই তাদের পাঠ্য তালিকায় রেখেছে অতিরিক্ত বই। এতে শিশুদের মেধার বিকাশ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি জ্ঞান স্পৃহাও যাচ্ছে কমে, এমন মত সংশ্লিষ্টদের। তাই তারা বলছেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উচিত অনুমোদিত বই ছাড়া অন্য কোনো বই যেন না পড়ান সে বিষয়টি নিশ্চিত করা। আরো জানাচ্ছেন শাফিন জাহিদ।
তৃতীয় শ্রেণীর ছাত্রী ঐশী সকাল 7টা থেকে 11টা পর্যন্ত স্কুল শেষ করে বাসায় ফিরেই বসেছে বই নিয়ে। 14টি বইয়ের বোঝা নিয়ে এভাবেই দিন পার করতে হয় তাকে। অথচ তার বইয়ের সংখ্যা হওয়ার কথা ছিল মাত্র 6টি। আক্ষেপ থাকলেও কোনো উপায় নেই। আমার তো 14টা বই, পড়তে পড়তে সারাদিন চলে যায়, খেলারও সময় পাই না। ঐশীর মতো প্রায় প্রতিটি বিদ্যালয়েই বাড়তি জ্ঞান অর্জনের অজুহাতে কোমলমতি শিক্ষার্থীদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে কারিকুলাম বহির্ভূত বই। বাড়তি চাপ মনে করলেও সন্তানকে বাধ্য হয়েই বাড়তি বই পড়াচ্ছেন অভিভাবকরা। এক্সট্রা বই যেগুলো আছে এগুলো পড়তেও ভালো লাগে, কিন্তু এগুলো না থাকলে পড়ার চাপ কম হতো। আটটা বই তো পড়তে কষ্ট হয়, ব্যাগ এত ভারী, ওর ওয়েটের চাইতে তো ব্যাগ ভারী হয়ে যাচ্ছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নীতিমালা অনুযায়ী প্রতিটি শ্রেণীতে শিক্ষার্থীদের জন্য বাড়তি বই সম্পূর্ণ অবৈধ। তবে সে নীতিমালা উপেক্ষা করেই বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের মন গড়া যুক্তি অনুযায়ী চাপিয়ে দিচ্ছে 2 থেকে 3 গুণ বাড়তি বই। আমার বাচ্চারা ওগুলো পড়েও তারা অনেক অ্যাডভান্স, তাদেরকে আরো কিছু বই দেয়া দরকার, না হয় তাদের সন্তুষ্ট হবে না এবং তাদের প্রয়োজন মিটবে না এবং তারা পিছিয়ে যাবে। আমি তো তাদেরকে পিছিয়ে দিতে পারি না। শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি বলছে বছরে 189 দিনে 50 মিনিটের ক্লাসে একটি বই যতটুকু পড়ানো সম্ভব সে অনুযায়ী পাঠ পরিকল্পনা প্রণয়ন করা হয়ে থাকে। একটি শিক্ষার্থীর বয়স এবং সামর্থ্য অনুযায়ী পাঠ্যপুস্তক আমরা দিয়ে থাকি। অতিরিক্ত দিলে সেটি পড়ানো সম্ভব নয়, সেটি ফাঁকি দিয়ে পার হয়ে যেতে হবে শিক্ষার্থী। আমরা সে কারণে অতিরিক্ত বই দেইনি এবং বইটির আকার আকৃতি কোনোটি বৃদ্ধি করে নেই। তারা বলছেন বিভিন্ন পর্যায়ে শিক্ষা প্রশাসনে যারা আছেন সবার দায়িত্ব সরকারের এই আইনটি অনুসৃত হচ্ছে কিনা তা তদারকি করা। যেখানে দেশের প্রধানমন্ত্রীর অনুশাসন রয়েছে এসব শিক্ষার্থীদের কাছ থেকে বইয়ের বোঝা কমাতে হবে, সেখানে এসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রতিনিয়তই কয়েক গুণ বাড়তি বই চাপিয়ে দিচ্ছে শিক্ষার্থীদের কাঁধে, যার ফলে প্রত্যেকটি শিক্ষার্থীর মাঝে তৈরি হচ্ছে পাঠের অভ্যাসের অনাগ্রহ। তাই বিশেষজ্ঞরা বলছেন যদি শিক্ষক শিক্ষিকার পাশাপাশি অভিভাবকরা সচেতন না হন তাহলে এদের শিক্ষা জীবন পড়বে হুমকির মুখে। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধুর 96তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলা একাডেমিতে চলছে শিশুদের নিয়ে নানা আয়োজন। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আফজাল হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আফজাল। যখন এই কথাটা মনে করি 1971 সালের 6ই মার্চ, তোমরা কিন্তু তারিখটা খুব মনে দিয়ে শোনো। 1971 সালের 6ই মার্চ আমাদের পাশের বাড়ির একটা ছোট্ট শিশু, তোমাদের থেকে অনেক ছোট, হয়তো তোমাদের স্কুলে যারা ক্লাস 1 থেকে পড়ে কিংবা 1-এই পড়ে, এর বেশি। দর্শক, আপনারা দেখছেন যে বঙ্গবন্ধুর যে জন্মদিন এবং জাতীয় শিশু দিবসে এই যে আলোচনা অনুষ্ঠান হচ্ছে, আমরা মূলত এই অনুষ্ঠানটি হচ্ছে বঙ্গবন্ধুর গল্প শোনা নামে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটি এখন চলছে। তো আমরা দেখেছি যে সকাল থেকেই যে বিভিন্ন স্কুলের ছোট ছোট শিশুরা এখানে এসেছেন বঙ্গবন্ধু নিয়ে তাদের যে জানার আগ্রহ, এবং এখানকার যারা আলোচক রয়েছেন তারাও সেই আলোচনাগুলো চলছে যে বঙ্গবন্ধুর যে 55 বছরের যে বর্ণাঢ্য জীবন, তার যে সংগ্রাম, তিনি যে মুক্তিযুদ্ধের ডাক থেকে শুরু করে 7 মার্চের ভাষণ এবং তার যে সংগ্রামী জীবন, তার যে কারাবন্দী জীবনগুলো, সবগুলো বিষয়গুলো নিয়েই মূলত বিশিষ্ট ব্যক্তিরা এখানে আলোচনা করছেন। এবং খুব সকাল থেকেই মূলত 10টা থেকেই শিশুরা মনোযোগ দিয়ে এই বিষয়গুলো শুনছে এবং তারা যেটি বলার চেষ্টা করছে যে বঙ্গবন্ধু তার জীবনের অধিকাংশ সময়টি মূলত এই বাংলাদেশের স্বাধীনতার জন্য এবং বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের মানুষের মুক্তির জন্য আন্দোলন সংগ্রাম করেছেন। সেই বিষয়গুলোই মূলত এখন বলার চেষ্টা করছেন এই আলোচকরা। এখন মূলত কথা বলছেন যে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং বিশিষ্ট ব্যক্তিত্ব সুলতানা কামাল, তিনি কথা বলছেন। তিনি মূলত তার জীবন থেকে এবং তিনি বঙ্গবন্ধুকে যেভাবে দেখেছেন এবং তার 1971 সালে বঙ্গবন্ধুর যে স্বাধীনতার সংগ্রাম, 7 মার্চের ভাষণ থেকে শুরু করে 25শে মার্চের কালো রাতে স্বাধীনতার ঘোষণা এবং পাকিস্তানের জেলের কারাবন্দী থেকে শুরু করে তার 55 বছরের যে বর্ণাঢ্য জীবনের বিষয়গুলোই এখন মূলত আলোচনা চলছে। এবং সকাল থেকে শিশুরা অত্যন্ত মনোযোগ দিয়ে মূলত এই বিষয়গুলো শোনার চেষ্টা করছেন। আমি তাদের সাথে কথা বলেছি, তারা যেটি আমাদেরকে বলেছেন যে জাতীয় শিশু দিবসে শিশুদের জন্য যে বঙ্গবন্ধুর যে অবদান ছিল, তিনি বঙ্গবন্ধু শিশুদেরকে অনেক
স্নেহ করতেন এবং শিশুদেরকে অনেক ভালোবাসতেন এবং শিশুদের কল্যাণে তিনি অনেক ভূমিকা রেখে গেছেন। এজন্য শিশুরাও তারা বলছেন যে বঙ্গবন্ধুর আদর্শেই তারা এই বাকি জীবনটি মানে বড় হয়ে বঙ্গবন্ধুর আদর্শটাকে ধারণ করবেন বলে তারা আমাকে জানিয়েছেন। তো বলা চলে যে 1920 সালের আজকের এই দিনেই মূলত টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু জন্ম করেন এবং সেই খোকা থেকে শুরু করে বঙ্গবন্ধু হয়ে যা ওঠার যে গল্প, জাতির পিতা হয়ে ওঠার যে গল্প, সেই গল্পটি মূলত এখন বলছেন এই বিশিষ্টজনেরা। তো এখন গল্পটি শেষ পর্যায়ে রয়েছে, আরো যে বিশিষ্টজনেরা রয়েছেন তারা কথা বলছেন এবং যে ছোট ছোট শিশুরা রয়েছেন সেই শিশুরা অত্যন্ত মনোযোগ দিয়ে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন আসলে শুনছেন এবং তারা এখান থেকে শোনার পরে তারা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করার একটা প্রয়াস করবেন বলে শিশুরা আমাদেরকে জানিয়েছেন। তো বলা চলে যে জাতির মুক্তি এবং জাতির কল্যাণের জন্য যে বঙ্গবন্ধুর অবদান, সেই অবদানটাই মূলত জাতি আজকে স্মরণ করছে এবং জাতীয়ভাবে আজকে শিশু দিবস হিসাবে পালন করা হচ্ছে এবং জাতির যে অবদান, বঙ্গবন্ধুর 55 বছরের যে জীবন, জাতির মুক্তির জন্য, জাতির শান্তি প্রতিষ্ঠায় এবং জাতির মুক্তি কামনায়, পাকিস্তানের শোষণ থেকে মুক্তির জন্য বঙ্গবন্ধুর যে অসামান্য অবদান, সেই অবদানগুলো জাতি আজকে স্মরণ করছে এবং বঙ্গবন্ধুর জন্মদিনের আজকে জন্মদিনে মূলত জাতি সারা জাতি আজকে জাতীয় শিশু দিবস হিসেবে পালন করছে। তো বলা চলে এখন বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনের যে গল্প শোনো যে অনুষ্ঠানটি চলছে, সেই অনুষ্ঠানটি এখন চলছে। তো আমরা এখন চলে যাচ্ছি স্টুডিওতে। বাংলা একাডেমি থেকে এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন সহকর্মী আফজাল হোসেন। বঙ্গবন্ধুর 96তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সেখানে চলছে শিশুদিনের নানা আয়োজন। তিনি জানাচ্ছিলেন সেখানকারই খবরাখবর। তৃণমূলের রাজনৈতিক চালিকা শক্তি ইউনিয়ন পরিষদ নির্বাচন জমতে শুরু করেছে রংপুরে। চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে এবারই প্রথম নির্বাচন হওয়ায় প্রার্থী ও ভোটার সবাই ব্যস্ত। ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ভোটাররা বলছেন দল নয়, সৎ ও যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন তারা। রিটার্নিং অফিসার জানান সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্নের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। শাকিল মাহমুদের ক্যামেরায় মানিক সরকারের রিপোর্ট। সীমানা সংক্রান্ত জটিলতার কারণে দীর্ঘ 14 বছর পর 22 মার্চ প্রথম দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে রংপুরের একমাত্র পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়নে। এতে ভোটারদের মধ্যে সৃষ্টি হয়েছে উৎসবের আমেজ। আর 31 মার্চ দ্বিতীয় দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে পীরগঞ্জ উপজেলার 11টি ইউনিয়নে। সব জায়গায় প্রচারণায় ব্যস্ত প্রার্থীর সঙ্গে সমর্থকরাও। আর ভোটাররা খুঁজছেন যোগ্য জনপ্রতিনিধি। অনেকেই আসিয়া প্রলোভন দেখাচ্ছে, এটা দেব ওটা দেব, আমরা এদিকে আমরা দেখব না। সৎ যোগ্য প্রার্থী দেখে আমরা ভোট প্রদান করব। দলমত বাদ দিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে এলাকার উন্নয়নের দিকে অগ্রসর করার চেষ্টা করব সবাই। দলীয়ভাবে নির্বাচন হওয়ায় সরকার দলীয় চেয়ারম্যান প্রার্থী বেশ খোশ মেজাজে থাকলেও বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীদের দাবি সুষ্ঠু নির্বাচন। দলীয় প্রতীক দিয়ে সবারই মনের যে প্রতীকটি, যে প্রতীকটি যাকে যেমন ভালোবাসে তেমনি ভাবে তাদের কাঙ্ক্ষিত যে প্রার্থীটা, সেই প্রার্থীটাকে তারা বেছে নিতে পারছে। যদি সুন্দর সুষ্ঠু নির্বাচন হয় তাহলে ইনশাল্লাহ আমি আশা করি যে আমার ধানের শীষ প্রতীক জয় লাভ করবে। বিশেষ করে প্রশাসনের কাছে অনুরোধ করব, জনগণ সাধারণ একটা ভোট সুন্দরভাবে মানে যেন দিতে পারি। রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জানান, জেলার 76টি ইউনিয়নের মধ্যে প্রথম 2 দফায় 12টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। রিটার্নিং কর্মকর্তা জানালেন সুষ্ঠু নির্বাচনে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে একটি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে, সেটা হচ্ছে পীরগাছা কল্যাণী। দ্বিতীয় পর্যায়ে 11টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে পীরগঞ্জে। দীর্ঘদিন পর নির্বাচন, উৎসাহ উদ্দীপনা ভোটারদের মধ্যে আমরা লক্ষ্য করতেছি, প্রার্থীদের মধ্যে লক্ষ্য করতেছি। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি ইনশাল্লাহ স্বাভাবিক আছে এ পর্যন্ত। কল্যাণী ইউনিয়নে চেয়ারম্যান পদে 4 জন এবং সাধারণ ও সংরক্ষিত আসনে 42 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে বরগুনার 5 উপজেলায় উৎসব মুখর পরিবেশে চলছে ভোটের প্রচারণা। প্রার্থীরা ঘুরছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে, চাইছেন ভোট। আর ভোটাররা উন্নয়নের স্বার্থ বিবেচনায় খুঁজছেন প্রার্থী। জেলা নির্বাচন কর্মকর্তার দাবি, নির্বাচন সুষ্ঠু করতে তৎপর তারা। এসএম সিফাতের তোলা ছবিতে আরো জানাচ্ছেন এম এ আজিম।
বরগুনার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে প্রচার প্রচারণা এখন তুঙ্গে। গ্রামগঞ্জে পাড়া মহল্লায় প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে। ভোটারদের মন জয় করতে প্রতীক নিয়ে নেমে পড়েছেন প্রার্থীরা। লিফলেট হাতে ঘুরছেন ইউনিয়নের পাড়ায় পাড়ায়, দিচ্ছেন নানা উন্নয়নের আশ্বাস, চাইছেন কাঙ্ক্ষিত ভোট। আল্লাহ যদি কবুল করে, জনগণের খেদমত হিসেবে পছন্দ করে, তাহলে বিজয় আশা করা যেতে পারে। আমরা শতকরা 70 থেকে 80% ভোট পাবো বলে আমাদের বিশ্বাস। সুষ্ঠু নির্বাচন হয় তাহলে অবশ্যই সুষ্ঠুভাবে ভোট দেবে এবং মানুষ অবশ্যই বিএনপিকে জয়যুক্ত করবে। নির্বাচনী উত্তেজনার ঢেউ লেগেছে বাজারের চায়ের দোকানেও। ভোটাররা চায়ে চুমুক দিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে বাছাইয়ের চেষ্টা করছেন যোগ্য প্রার্থীকে। আমাদের দেশে যে কাজ করতে পারবে ইউনিয়নে তাকেই চাই আমরা। ভালো একটা প্রার্থী যদি আমরা করতে পারি, তার কাছে যাই আমরা এই কোনটা বলতে পারবো, সুখ দুঃখের কথা বলতে পারবো। দলমত নির্বিশেষে যে সৎ এবং যোগ্য একজন প্রার্থী চাই, সেজন্য আমাদের এই এলাকায় উন্নয়নমূলক কাজ করতে পারে। জেলা নির্বাচন কর্মকর্তা জানালেন, নির্বাচন সুষ্ঠু করতে রিটার্নিং অফিসারদের সব ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে, যাতে নির্বাচন সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য এবং সবার কাছে গ্রহণযোগ্য হয়। জেলার 6টি উপজেলার 5টিতে প্রথম দফায় 22 মার্চ অনুষ্ঠিত হবে ইউপি নির্বাচন। এতে 34টি ইউনিয়নে 157 জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। সময় সংবাদ আরো থাকছে। টি-20 বিশ্ব আসরের দ্বিতীয় ম্যাচে আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগের ম্যাচের ভুলগুলো শুধরানোর প্রত্যয়। আবারও জাতির জনকের 96তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের খবর। দর্শক, এই দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে পথ শিশুদের সাথে কেক কেটে ও 96টি ফানুস উড়িয়ে দিনটি উদযাপন করছে সেক্টর কমান্ডার্স ফোরাম ও মুক্তিযুদ্ধ 71। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শফিক মোহাম্মদ। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিক। রঞ্জন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক যে বটতলা আছে কলা ভবনের সামনে, সেই বটতলার চত্বরে দাঁড়িয়ে আছি এবং আপনি জানেন যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অর্থাৎ 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজকে 96তম জন্মদিন পালন করছে এবং সেই সাথে সাথে এই দিবসটিকে কিন্তু জাতীয় শিশু দিবস হিসেবেও ঘোষণা করা হয়েছে। অর্থাৎ দুটি দিবসই একসাথে পালিত হচ্ছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 96তম জন্মদিন এবং সেই সাথে পাশাপাশি শিশু দিবস। এবং এই উপলক্ষে কিন্তু এই যে ঐতিহাসিক বটতলা, এই বটতলায় আয়োজন করা হয়েছে সেক্টর কমান্ডার্স ফোরাম এবং মুক্তিযুদ্ধ 71-এর পক্ষ থেকে একটি প্রোগ্রাম। এবং এখানে যে আয়োজনগুলো রয়েছে তার মধ্যে সকালে ছিন্নমূল যে সমস্ত শিশু আছে সেই শিশুদেরকে নিয়ে কিন্তু শান্তির পায়রা উড়িয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে এবং এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে আছেন এবং সেক্টর কমান্ডার্স ফোরামের যে সমস্ত নেতারা আছেন তারা মুক্তিযুদ্ধের সময়ের যে সমস্ত তাদের অভিজ্ঞতা আছে, বঙ্গবন্ধুর সাথে কাটানোর যে সময়গুলো অতিবাহিত করেছেন, সেই সময়ে বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে তারা বক্তব্য রাখছেন এবং বঙ্গবন্ধু যে প্রেক্ষাপটে বাংলাদেশে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সেই সব প্রেক্ষাপটে আলোচনা করে বর্তমান সময়ে কিভাবে তরুণ সমাজ উজ্জীবিত করে নতুন বাংলাদেশ গঠন করায় কাজ করতে পারে, সেই বঙ্গবন্ধুর যে অনুপ্রেরণা এবং 7ই মার্চের যে ভাষণ থেকে শুরু করে তারপরে 7ই মার্চের ভাষণের পর স্বাধীনতার ডাক দেওয়ার পর থেকে 1971 সালে যে মহান মুক্তিযুদ্ধ, সেই সমস্ত আন্দোলন সংগ্রামে বঙ্গবন্ধুর যে অবদান, সেই অবদানের কথা স্বীকার করে এখানে বক্তব্য দেওয়া হচ্ছে। এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা রয়েছি। আর কিছুক্ষণ পর কিন্তু এই যে ছিন্নমূল যে সমস্ত শিশুরা আছেন তারা যে শান্তির পতাকা উড়িয়ে, শান্তির পায়রা উড়িয়ে যে অনুষ্ঠান শুরু করা হয়েছিল, আর কিছুক্ষণ পর বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে তারা কিন্তু কেক কাটবেন এবং এই কেক কাটার মধ্য দিয়ে কিন্তু আজকের অনুষ্ঠান শেষ হবে। তো এখন থেকে কলাভবন চত্বরের এই যে ঐতিহাসিক বটতলা, সেই বটতলা থেকে বঙ্গবন্ধুর জন্মদিনের এবং জাতীয় শিশু দিবসের খবর আমার কাছে এ পর্যন্তই ছিল। রঞ্জন। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে থেকে এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন সহকর্মী শফিক মোহাম্মদ। চলে যাচ্ছি পরে খবরে। বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরির ঘটনায় সরকার বিব্রত বলে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক 4 লেন উন্নীত করার কাজ পরিদর্শনে এসে ভালুকায় কথা বলেন তিনি। এত বড় একটা ঘটনা, এটা তো বিব্রতকর। এখানে কি কোনো সন্দেহ আছে? এটা নিয়ে আমি এম্বারাসড হই। এত বড় একটা ঘটনা ঘটে গেছে, বাংলাদেশের রেপুটেশনের প্রশ্ন আছে। দুজন ডেপুটি গভর্নরকে বাদ দেওয়া হয়েছে, অন্যান্য
যাদের সংশ্লিষ্ট করে মনে করা হচ্ছে তাদের অনেককেই যারা বড় বড় জায়গা আছেন তারা কিন্তু এখন তাদেরকে অলরেডি অপসারণ করা হচ্ছে। সাতক্ষীরায় বাগানে বাগানে শোভা পাচ্ছে আমের মুকুল। আবহাওয়া অনুকূলে থাকলে গতবারের চেয়ে বেশি ফলনের আশা করছেন চাষিরা। কৃষি বিভাগ বলছে পোকামাকড়ের আক্রমণ ঠেকাতে চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে। সাতক্ষীরা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। হিমসাগর ও আম্রপালি সহ নানা জাতের আমের মুকুলে ছেয়ে গেছে সাতক্ষীরা সদর, কলারোয়া ও তালা উপজেলা সহ বিভিন্ন এলাকার আমবাগান। মৌসুমের শুরুতেই মনোরম দৃশ্যে পাল্টে গেছে বাগানের চিত্র। মৌ মৌ গন্ধে ভরে উঠেছে বাতাস। এরই মধ্যে মুকুল থেকে দানা বাঁধতে শুরু করেছে ছোট ছোট আমের গুটি। শুকনো ডাল ভেঙে ফেলে নেওয়া হচ্ছে বাড়তি পরিচর্যা। পাশাপাশি পোকামাকড়ের আক্রমণ ঠেকাতে ব্যস্ত চাষিরা। 5 থেকে 7 জন কাজ করি, আমাদের বেতন 8 থেকে 9,000 টাকা দেয়। এবছর যদি দুর্যোগ না হয় তাহলে আমি 15 থেকে 20 লক্ষ টাকা বেচা বিক্রি করতে পারবো। আমাদের যে সমস্ত ট্রেনিং গুলো হচ্ছে তার আওতায় আমরা বিষমুক্ত আম তৈরি করতে সক্ষম হচ্ছি। সুন্দর মুকুল আসছে এবং বিষমুক্ত সুন্দর আম উৎপাদন হবে। আর রোগবালাই ঠেকাতে কৃষকদের পরামর্শ দেওয়ার কথা জানালেন কৃষি কর্মকর্তা। আমের মাছি পোকা একটা কোয়ারেন্টাইন পেস্ট বলে, এই পেস্টকে দমন করার জন্য আমরা ব্যাপক ভিত্তিতে প্রায় 14,000 ফেরোমন ফাঁদ দেওয়া হয়েছে যাতে আমের মাছি পোকা না লাগে। চলতি বছর জেলায় 3,825 হেক্টর জমির বাগানে 55,000 মেট্রিক টন আমের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সময় সংবাদ, সাতক্ষীরা। নীলফামারীর সৈয়দপুরে 44 বছরেও শেষ করা যায়নি স্বাধীনতা শহীদদের স্মৃতিস্তম্ভের কাজ। এ নিয়ে জনমনে বাড়ছে ক্ষোভ। স্থানীয়রা জানান, মুক্তিযুদ্ধের সময় সৈয়দপুরের বিভিন্ন এলাকায় নির্যাতন চালিয়ে শত শত নিরীহ বাঙালি ও মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়। তবে স্বাধীনতার 44 বছর পরেও শহীদদের স্মরণে আজও শেষ করা যায়নি কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ। অবহেলা আর অযত্নে পড়ে আছে নির্মাণাধীন স্মৃতিস্তম্ভের নির্ধারিত স্থান। এ অবস্থায় জাতীয় দিবসগুলোতে শহীদদের স্মরণে কোনো আয়োজন করতে না পেরে স্থানীয়দের মাঝে বাড়ছে ক্ষোভ। স্বাধীনতা 44 বছর পরেও শহীদ স্মৃতিস্তম্ভ এবং কেন্দ্রীয় শহীদ মিনারের মুখ আমরা দেখতে পারি নাই। শহীদ মিনার নির্মাণের যে সরকারি চেষ্টা, সেই চেষ্টার আসলে আলোর মুখ এখনো দেখে নাই। 60% কাজ বাকি আছে। এখানে অলরেডি আমাদের 45 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। নিজস্ব তহবিল এবং কিছু গভর্নমেন্টের টাকা দিয়ে আমি এই কাজগুলা অতি দ্রুত সম্পূর্ণ করব। বিনোদনধর্মী ফ্যামিলি গেম শো RFL শ্বশুরবাড়ি মথুরহারে শুরু হচ্ছে বেসরকারি টেলিভিশন চ্যানেল ATN বাংলায়। অনুষ্ঠানটির প্রিমিয়ার শো উপলক্ষে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন RFL এর পরিচালক RN পাল সহ RFL এবং ATN বাংলার ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানটির পাওয়ার্ড বাই হিসেবে থাকছে RFL এর ড্রিঙ্ক ইট। রেডিও স্বাধীনে রবি সুপারফাস্ট ইন্টারনেট কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়েছে। এ উপলক্ষে গতকাল বিকেলে রেডিও স্বাধীন কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের এশিয়া কাপ টি-20 ক্রিকেট উপলক্ষে আয়োজিত এই প্রতিযোগিতায় পুরস্কার জিতেছেন 88 জন। বিজয়ীদের বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের সাইন করা ব্যাট, মগ ও জার্সি দেওয়া হয়। এ সময় রবি ও রেডিও স্বাধীনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির আয়োজনে রাজধানীর খামারবাড়িতে অনুষ্ঠিত হয়ে গেল সার্জিক্যাল সামগ্রী প্রদর্শনী। 3 দিনের এই প্রদর্শনী ও চক্ষু চিকিৎসকদের 43তম সম্মেলনে সারা দেশ থেকে শতাধিক চিকিৎসক অংশ নেন। এছাড়া প্রদর্শনীতে প্রায় 50টি চিকিৎসা সামগ্রী আমদানিকারক প্রতিষ্ঠানও অংশ নেয়। এ মেলার মধ্য দিয়ে দেশের চক্ষু চিকিৎসা ব্যবস্থায় আধুনিক পদ্ধতি ও উন্নত মানের অপারেশন সামগ্রী ব্যবহারের সহযোগিতা করবে বলে মনে করেন মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠান ও চিকিৎসকরা। আমাদের দেশের যে লেন্সগুলো আসে, যে ইন্ট্রাকুলার লেন্স যেটা, এটা আসে ম্যাক্সিমামই ইন্ডিয়া থেকে। আমাদের দেশে যে ম্যানুফ্যাকচারার যারা আছে তাদেরকে যদি সরকারিভাবে সাপোর্ট দেওয়া হয়
তাদেরকে যদি প্যাট্রোনাইজ করা হয় তাহলে বাংলাদেশের যে শিল্পগুলো আছে, যে প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলো আরো ডেভেলপ করতে পারবে। আমাদের মনে করেন আরো অত্যাধুনিক জিনিসপত্র যেগুলো ওয়ার্ল্ডের মধ্যে বেরিয়েছে, ওগুলো আমাদের দেশে আরো চাহিদা দরকার। আমাদের দেশে মানুষ মনে করেন কি যে জিনিসগুলো জানতো না, এখন বর্তমানের যে আমরা ছোট ছোট ব্যবসায়ী যারা আছে, ব্যবসা করার সাথে সাথে এরা যে জিনিসগুলা টেকনোলজি বাংলাদেশে আসতেছে, এখন সবাই আমাদের ডাক্তারগুলো অভিজ্ঞতা অনেক কিছু অর্জন করতেছে। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে আপিল বিভাগের বিচারপতি মেরিক গার্ল্যান্ডকে মনোনয়ন দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। রিপাবলিকান সিনেটরদের বিরোধিতা উপেক্ষা করেই বুধবার গার্ল্যান্ডকে সমর্থন জানান ওবামা। 63 বছর বয়সী গার্ল্যান্ড মধ্যপন্থী বিচারক হিসেবে পরিচিত। গত 13 ফেব্রুয়ারি প্রয়াত বিচারপতি অ্যান্টনিন স্ক্যালিয়ার স্থলাভিষিক্ত হবেন গার্ল্যান্ড। তাকে মনোনয়নের পর ওবামা হোয়াইট হাউসের রোজ গার্ডেনে সংবাদ সম্মেলনে জানান, সবার কাছে গ্রহণযোগ্য হবেন এমন একজন প্রজ্ঞাবান বিচারপতিকে মনোনয়ন দিয়েছেন তিনি। স্ক্যালিয়ার মৃত্যুর পর যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে 9 সদস্যের বিচারক বেঞ্চে রক্ষণশীল ও উদারপন্থী বিচারকের সংখ্যা সমান হয়ে যায়। ওবামা নিজের পছন্দ মতো একজন উদারপন্থী বিচারক নিয়োগ দেবেন এ ধারণা থেকে এর বিরোধিতা করে আসছিল রিপাবলিকান সিনেটররা। খেলার খবর। নারী টি-20 আসর। নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ ইংল্যান্ড নারী ক্রিকেট দলের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। প্রথম ম্যাচে ভারতের সঙ্গে বড় ব্যবধানে হারের তিক্ত অভিজ্ঞতা ভুলে ম্যাচে ফেরার লক্ষ্য নিয়ে মাঠে নামবে জাহানারার দল। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 4টায়। 2014 ওয়ার্ল্ড টি-20 আসরে একবারই দেখা হয়েছিল দু দলের। সেবার বাংলাদেশের মাটিতে স্বাগতিকদের হারিয়ে দিয়েছিল ইংলিশ মেয়েরা। এবারে নারী বিশ্ব টি-20 আসরে নিজেদের প্রথম ম্যাচে আবারও বাংলাদেশের মুখোমুখি হবে ইংল্যান্ড নারী ক্রিকেট দল। 3টি প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানের জয় নিয়ে বেশ আত্মবিশ্বাসী কার্লোট এডওয়ার্ডের দল। এদিকে প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারলেও আয়ারল্যান্ডের বিপক্ষে 8 উইকেটের জয় তুলে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। তবে আসরের প্রথম ম্যাচে ভারতের কাছে 72 রানে হারলেও বিগত ম্যাচগুলোতে দারুণ ছন্দে থাকার অভিজ্ঞতা ইংল্যান্ডের বিপক্ষে ভালো করার অনুপ্রেরণা যোগাবে বাংলাদেশ দলকে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। বঙ্গবন্ধুর 96তম জন্মবার্ষিকীতে টুঙ্গিপাড়ায় সমাধির সৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। ফুল দিলেন জাতির জনকের প্রতিকৃতিতেও। যুদ্ধাপরাধীদের বিচারের মধ্য দিয়ে কলঙ্কমুক্ত হচ্ছে দেশ, টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর আদর্শে শিশুদেরকে জীবন গড়ার আহ্বান। জাতীয় শিশু দিবসে দেশের বিভিন্ন স্থানে বর্ণাঢ্য র্যালি, মনোমুগ্ধকর নানা আয়োজন। অর্থ চুরির ঘটনা উদ্ঘাটন করাই হবে প্রথম কাজ, দেশে ফিরে বললেন নতুন গভর্নর। বাংলাদেশ ব্যাংকের আর্থিক নিরাপত্তা জোরদারে কার্যকর সাইবার নীতিমালার তাগিদ বিশেষজ্ঞদের। এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের অনুরোধের পরও পাঠ্য তালিকায় অতিরিক্ত বই রেখেছে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান। অনুমোদনহীন বই না পড়ানোর পরামর্শ সংশ্লিষ্টদের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিরিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।